হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি ক্লাস 12-এর পপুলেশন অর্থাৎ জনসংখ্যা যে অধ্যায়টি আছে তা নিয়ে আমি আলোচনা করব। তো আজকে আমাদের ভিডিওটিতে তোমরা তোমাদের পরীক্ষায় যে 2 থেকে 3 মার্কসের যে প্রশ্নগুলি এই চ্যাপ্টার থেকে পাও সেই সব প্রশ্নগুলির উত্তর সম্বন্ধে আজকে আমরা জেনে নেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শিক্ষা এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ক্লাস শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও ক্লাসগুলির নোটিফিকেশন পেতে প্রথম পারো। প্রশ্ন, জনসংখ্যা কাকে বলে? একটি নির্দিষ্ট অঞ্চলে একই প্রজাতির জীবগোষ্ঠীভুক্ত জীবের একত্র সমাবেশকে জীববিজ্ঞানে জনসংখ্যা বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, জনঘনত্ব কাকে বলে? কোনো নির্দিষ্ট ভূখণ্ড প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে, অর্থাৎ কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যা এবং ওই দেশের অঞ্চলের মোট জমির আয়তনের অনুপাতকে জনঘনত্ব বলা হয়। তাহলে জনঘনত্ব সমান সমান মোট জনসংখ্যা ভাগ মোট জমির আয়তন। তো একটা এক্সাম্পল দেখে নাও, ভারতের ক্ষেত্রে মোট জনঘনত্ব কীভাবে নির্ণয় করা যেতে পারে। তো ভারতের মোট জনসংখ্যা কত? ধরি ভারতের মোট জনসংখ্যা 102,7015,247, 102,70,15,247 জন। এবং আমাদের ভারতের মোট জমির পরিমাণ যদি আমরা করি 31,690,800.14, অর্থাৎ 31,69,800.14 স্কোয়ার কিলোমিটার। তো এত যে জমির পরিমাণটা আছে এবং আমাদের যে মোট জনসংখ্যা আছে তাকে যখন আমরা ভাগ করব তখন আমাদের কত উত্তর বেরোবে তোমরা ক্যালকুলেটর করে দেখবে। তো এখান থেকে কাটাকাটি করে উত্তর যেটা আসবে সেটি হচ্ছে 324, অর্থাৎ 324 জন প্রতি বর্গ কিমিতে। তাহলে ভারতের মোট জনসংখ্যা কতজন হলো? না, 324 জন। তো এইভাবে হচ্ছে আমাদের জনঘনত্ব নির্ণয় করা হয়। নেক্সট, মানুষ জমি অনুপাত কাকে বলে? কোনো দেশের মোট জনসংখ্যা এবং সেই দেশের মোট কার্যকরী জমির অনুপাতকে বলা হয় মানুষ জমি অনুপাত। জিমারম্যানের মতে মানুষ জমি অনুপাতের মানুষের সেই সব গুণাবলী এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সেই সব দিকগুলো বিবেচনা করা হয় যেগুলি সম্পদ উৎপাদনে প্রভাব বিস্তার করে। নেক্সট দেখো, কাম্য জনসংখ্যা কাকে বলে? কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সর্বাপেক্ষা অনুকূল জনসংখ্যার আয়তন বা পরিমাপকে কাম্য জনসংখ্যা বলা হয়। অর্থাৎ কোনো দেশের প্রাপ্ত সম্পদ এর পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ জনসংখ্যা জীবনযাত্রার মান ও স্বচ্ছতার সম্ভব হয় সেই পরিমাণ জনসংখ্যাকেই কাম্য জনসংখ্যা বলে। অর্থাৎ যতটা সম্পদ থাকবে এবং সেই সম্পদের যখন সঠিক ব্যবহার হবে এবং যতজন সংখ্যক জনসংখ্যা থাকবে সেই পরিমাণ সম্পদ দ্বারা তারা কাজটি সম্পূর্ণ করতে পারবে। অর্থাৎ যতটা সম্পদ আছে ততজন ব্যবহার করতে পারছে, এরকম যখন বিষয়টা থাকবে, অর্থাৎ ইকুয়ালি যখন ডিস্ট্রিবিউট হচ্ছে সেক্ষেত্রে তখন তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। তো জিমারম্যান একে বলেছেন যে আদর্শ মানুষ জমি অনুপাতে হলো কাম্য জনসংখ্যা। নেক্সট দেখো, কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য। ফার্স্ট বলা হচ্ছে কি, যে কাম্য জনসংখ্যার ধারণাটি গতিশীল, অপরিবর্তনীয়। 2 কি, দেশের প্রাকৃতিক, মানবিক এবং সাংস্কৃতিক উপাদানের উপরটি নির্ভরশীল। নেক্সট, কাম্য জনসংখ্যা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রকারের হয়, তবে এটি দেশের আর্থসামাজিক সাংস্কৃতিক পার্থক্যের কারণে পরিবর্তনশীল। কাম্য জনসংখ্যার মাথাপিছু উৎপাদন সর্বাধিক হয়। নেক্সট, এটি একটি আদর্শ জনসংখ্যা নির্ণয় করা হয় এবং এটি একটি সহজ উপায়। আদর্শ মানুষ জমি অনুপাত হলো একটি কাম্য জনসংখ্যা। নেক্সট কোশ্চেন কি, জনাকীর্ণতা কাকে বলে?
কোনো দেশের জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি হলে তাকে জনাকীর্ণতা বলে। অর্থাৎ যেসব অঞ্চলে জনসংখ্যা কাম্য জনসংখ্যার থেকে বেশি হয় এবং কার্যকরী জমির তুলনায় জনসংখ্যা বেশি হয় তখন তাকে বলা হয় জনাকীর্ণতা, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এগুলি। তাহলে এখানে কাম্য জনসংখ্যা বলতে কী বোঝানো হয়েছে প্রথমে আলোচনা করা হয়েছিল। তো সেই হিসাবে বলা হচ্ছে যে কার্যকরী জমি। তো কার্যকরী জমিটা কি? কার্যকরী জমি মানে হচ্ছে যেসব জমিগুলোতে কৃষিকাজ করা হয়, বসতি আছে, অথবা সেখানে কোনো শিল্প আছে, সেই সব জমিগুলো ব্যবহার হচ্ছে তাকে আমরা কিন্তু বলবো কার্যকর জমি। কিন্তু যেসব জমিগুলো পতিত জমি, অর্থাৎ পড়ে আছে, খালি ব্যারেল ল্যান্ড, কোনো কাজ হয় না, এমনি শুধু পড়ে রয়েছে, কোনো নোংরা আবর্জনা ফেলা হচ্ছে সেখানটায়, তাহলে সেই জমিগুলো কিন্তু আমরা কার্যকর জমির অন্তর্ভুক্ত করব না। শুধুমাত্র সেই সবগুলোকেই নেব যেগুলি বর্তমানে ব্যবহৃত হচ্ছে। নেক্সট, জনস্বল্পতা কাকে বলে? কোনো দেশে প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে জনস্বল্পতা বা জনবিরলতা বলে। অর্থাৎ কাম্য জনসংখ্যা থেকে জনসংখ্যা কম হলে জনস্বল্পতা সৃষ্টি হয়, যেমন দুর্গম পার্বত্য অঞ্চলে। অর্থাৎ দেখো, যেখানে প্রাকৃতিক দিক দিয়ে খুব বিপর্যয়মূলক পরিবেশটা থাকবে সেখানে কিন্তু লোকজন স্বাভাবিকভাবেই কম থাকবে। তো সেখানে যে সম্পদ আছে তার থেকে যদি আমি লোক সংখ্যা অনেক কম থাকে তাহলে সেই যে ব্যালেন্স সেটা কিন্তু ডিসব্যালেন্স থাকে, অর্থাৎ সম্পদ বেশি লোক কম। তো সেই ক্ষেত্রে তাকে কি বলবো? জনস্বল্পতা বলবো। তো এটা সাধারণত ঘটে থাকে কোথায় না? দুর্গম পার্বত্য অঞ্চলে পাওয়া যায় এরকম ধরনের সেটেলমেন্ট বা জনবসতিটা। নেক্সট দেখো, জনবিস্ফোরণ। যখন কোনো একটি দেশে অতি অল্প সময়ের ব্যবধানে জনসংখ্যা অতি দ্রুত হারে বৃদ্ধি পেয়ে দেশের বহন ক্ষমতার চেয়ে বেশি হয়ে যায় তখন তাকে বলা হয় জনবিস্ফোরণ। অর্থাৎ কোনো একটি দেশ প্রথম দিকে শিক্ষা দীক্ষা বা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে ছিল, কিন্তু ধীরে ধীরে যখন সে এগাতে থাকলো, অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে আস্তে আস্তে উন্নত হতে লাগলো এবং শিক্ষা দীক্ষার দিক দিয়ে উন্নত হতে লাগলো, বিজ্ঞানের দিক দিয়ে উন্নত হতে থাকলো, তখন তাদের মধ্যে দেখা গেল কি যে মৃত্যুর হারটা অনেকটাই কমে আসলো। কারণ যেহেতু চিকিৎসা অবস্থা তাদের উন্নতি ঘটে গেছে, যার ফলে মৃত্যু যে হার সেটা কমছে এবং জন্মহার বৃদ্ধি পাচ্ছে। এবং এই জন্মহার বৃদ্ধি পেতে পেতে এমন জায়গায় পৌঁছে গেল যে তার যতটুকু যে ল্যান্ড বা যতটুকু তার জমি আছে তার থেকে অতিরিক্ত লোকজন হয়ে গেল। সেক্ষেত্রে কী বলা হবে? সেই সিচুয়েশনটাকে বলা হয় হচ্ছে জনবিস্ফোরণ, অর্থাৎ যতটুকু জমি তার থেকে অতিরিক্ত লোকজন। তো নেক্সট আমরা যেটা জানবো সেটি কি? উদ্বৃত্ত জনসংখ্যা কাকে বলে? কাম্য জনসংখ্যা থেকে অধিক জনসংখ্যাকে উদ্বৃত্ত জনসংখ্যা বলে। অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি হলে সে দেশে বাড়তি জনসংখ্যা দেখা যায়, এই বাড়তি জনসংখ্যাকে উদ্বৃত্ত জনসংখ্যা বলে। যেমন ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ এসব দেশগুলিতে কীভাবে জনসংখ্যা আছে? উদ্বৃত্ত জনসংখ্যা আছে, মানে যতটুকু জম্মু তার থেকে বেশি পরিমাণ লোক সংখ্যা। নেক্সট কোশ্চেন, জনসংখ্যা পিরামিড কাকে বলে? বয়সভিত্তিক স্ত্রী পুরুষের পার্থক্যকে পিরামিড আকারে যে পরিসংখ্যান চিত্রটি অঙ্কন করা হয় তাকে জনসংখ্যা পিরামিড বলে। অর্থাৎ কোনো দেশের জনসংখ্যাকে বয়স ও স্ত্রী পুরুষ অনুসারে লেখচিত্রের সাহায্যে শ্রেণীবদ্ধভাবে পিরামিড আকারে প্রকাশিত করা হলে তাকে জনসংখ্যা পিরামিড বা নারী পুরুষ পিরামিড বলা হয়ে থাকে। তো এই জনসংখ্যা পিরামিড কিন্তু তোমরা ক্লাস 11-এ যখন প্র্যাকটিক্যাল হয়েছিল তখন তোমরা শিখেছো। তো দেখে নাও কেমন হয় দেখতে। এটি অনেকটি ত্রিভুজের মতন দেখতে হয়। দেখো, এইভাবে তোমরা কিন্তু করেছিলে। এই যে 0 থেকে 4, 5 থেকে 9 এইগুলো কিন্তু হচ্ছে বয়সকে দেখানো হয়। এবং এই যে দেখতে পাচ্ছ তোমার দিকে ডান দিকে এবং বাঁ দিকের এদিকে পুরুষ এবং স্ত্রীকে দেখানো হচ্ছে। তো তোমরা এটা করেছিলে ক্লাস 11-এর প্র্যাকটিক্যালেতে। তো নেক্সট, ভিডিওটি যারা দেখছো তাদের কাছে একটি রিকোয়েস্ট হলো যে তোমরা ভিডিওটিতে একটি লাইক করো এবং যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপর আরও গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলি হবে সেইগুলি তোমরা তাহলে নোটিফিকেশান পেতে পারবে। তো এই জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে রেখো। তো নেক্সট যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটি হলো জনসংখ্যার ফাঁদ। জনসংখ্যা বিবর্তনের দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা অতি দ্রুত হারে বৃদ্ধি পায় বলে জীবনের মান অনুন্নত হতে থাকে, ফলে অর্থনৈতিক নিরাপত্তার লক্ষ্যে আরও সন্তান ভূমিষ্ঠ হয়, যা অর্থনীতিকে আরও নিম্নগামী করে। একে জনসংখ্যার ফাঁদ বলে। অর্থাৎ
প্রথম পর্যায়ে কি হলো, যে একটা উন্নত দেশ প্রথমে ধীরে ধীরে উন্নতশীল হওয়ার চেষ্টা করছে, এবং সেখানে কি হলো, শিক্ষা দীক্ষা এডুকেশন সব দিক দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত লাভ করছে, ফলে চিকিৎসা ক্ষেত্রেও উন্নত লাভ হচ্ছে। এবার কি হলো, যখন চিকিৎসা ক্ষেত্রে উন্নতি লাভ শুরু করে দিল, তখন কি হলো, যে জন্মহার যেটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে থাকলো, এবং যে মৃত্যু হার সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকলো। এবার জন্মহারও বাড়ছে এবং মৃত্যু হার কমছে যখন, সেক্ষেত্রে হলোটা কি, যে জন্মহার দিনকে দিন বৃদ্ধি পেতেই থাকবে, যার ফলে যতটুকু সম্পদ সেই দেশের ছিল, সেই সম্পদের পরিমাণ কিন্তু যে ভাগটা, প্রথমে যেমন ধরো এইভাবে যে একটা সম্পদের জন্য একজন লোক, কিন্তু এখন একটা সম্পদের জন্য ধরো দুজন লোক, বা এরপরে যখন আরও বৃদ্ধি পেতে লাগলো জনসংখ্যা, তখন একটা সম্পদের জন্য ধরো 5জন কি 10জন মতন করে লোক। তাহলে দেখো আস্তে আস্তে জনসংখ্যা যখন বাড়তে থাকবে, তখন সম্পদের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে। যখন সম্পদের পরিমাণ কমতে থাকবে, তখন কি হলো, যে দেশের অর্থনৈতিক বিকাশ কিন্তু আর ঘটবে না, যার ফলে কী হবে, অর্থনীতিটা আস্তে আস্তে কী হবে না, নিম্নগামী হতে থাকবে। তাই বলা হয়েছে যে জনসংখ্যার ফাঁদ একটা মানে জালের মতন বিস্তার লাভ করে দিয়েছে, যাতে অর্থনৈতিক উন্নতি না হয়। তো নেক্সট আমরা এটা আলোচনা করব জনসংখ্যার অভিক্ষেপ। নানা আর্থসামাজিক, রাজনৈতিক ও জনসংখ্যার অবস্থা বিচার বিবেচনা ও বিশ্লেষণ করে জনসংখ্যা বিশারদগণ কোনো দেশ বা অঞ্চলের ভবিষ্যতে সম্ভাব্য জনসংখ্যা বৃদ্ধির হার ও মোট জনসংখ্যা সম্পর্কে যে পূর্বাভাস দেন বা বিশেষ অভিজ্ঞা করেন, তাকে জনসংখ্যার অভিক্ষেপ বলে। অর্থাৎ কোনো দেশে বর্তমান যে জনসংখ্যা আছে, ভবিষ্যৎ জনসংখ্যা কতটা বাড়বে এবং কীভাবে বাড়বে, এই নিয়ে যারা একটা ভবিষ্যৎবাণী করে থাকেন এবং একটা পূর্ব অভিজ্ঞতা একটা দিয়ে থাকেন, তো তাদেরকে বলা হয় কি, যে জনসংখ্যার অভিক্ষেপণ, মানে কতটা পরবর্তীকালে বৃদ্ধি পেতে বাড়বে জনসংখ্যা, কি হ্রাস ঘটবে, এই নিয়ে একটা তথ্য কিন্তু তারা দিয়ে থাকি। তো নেক্সট আমরা এটা জানবো, সেটি হচ্ছে জনসংখ্যার বিবর্তন মডেল কাকে বলে। তো কোনো দেশের জনসংখ্যার যে জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন ও স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি, এই সবগুলো কিন্তু খুব গভীরভাবে প্রভাবিত করে থাকে। তাই বলা হচ্ছে যে কোনো দেশের জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন ও স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধিকে যে মডেলে একটি সূত্রে গেঁথে দেশের জনসংখ্যার ধারাবাহিক পরিবর্তনকে প্রকাশ করা হয় এবং ওই দেশের আর্থসামাজিক অবস্থার প্রতিফলন ঘটে, তাকে জনসংখ্যার বিবর্তন মডেল বলে। নেক্সট আমরা এটা জানবো ব্রেন ড্রেন বা মেধা প্রবাহ কী। কোনো অনুন্নত ও উন্নতশীল দেশ থেকে গবেষক, পূর্তবিদ, প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, বুদ্ধিজীবী প্রমুখ যখন উন্নত দেশে পরিব্রাজন করে, পরিব্রাজন মানে কি, এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, তখন তাকে মেধা প্রবাহ বা ব্রেন ড্রেন বলে। আবার বলা হয়েছে যে উন্নত দেশে এরা গমন করছে, তাদের ক্ষেত্রে কে বলে ব্রেন ড্রেন বা মেধা আমদানি। অর্থাৎ এইভাবে দেখো, যে ভারতবর্ষের যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি ইকোনমিক্সের একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 2019-এ। তো তিনি ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় লোক, কিন্তু তিনি যখন তার শিক্ষা দীক্ষা নিয়ে অন্য দেশে চলে যান, অর্থাৎ ইউকেতে তুমি যখন চলে যান, এর ফলে যখন তিনি নোবেল পুরস্কারটি পান, তখন কিন্তু আর ভারতে নোবেল পুরস্কারটি আসেনি, এটি এসে গেছিলো কোথায় না, ইউকেতে। তো এর ফলে কি হলো, যে আমাদের থেকে শিক্ষা দীক্ষাগুলো যা না হয়েছিল, কিন্তু নিয়ে তিনি চলে গেছিলেন কোথায় না, ইউকেতে গিয়ে, এবং সেখানে যখন তিনি তার এই বইটি পাবলিশ করেছিলেন ইকোনমিক্সের ওপরে, যে তথ্য তিনি দিয়েছিলেন, তার জন্য তাকে পুরস্কার যে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু তোমার ইউকে গভর্নমেন্ট সেটাকে কিন্তু নিয়েছিল। অর্থাৎ যে পেটেন্ট যেটা হয়, সেটা কিন্তু ইউকে গভর্নমেন্ট পায়, ভারতীয় গভর্নমেন্ট কিন্তু সেটা পায়নি। তাহলে ভারতীয় লোক তো কোথায় গেল না, ইউকেতে গিয়ে সেখানে কিন্তু থেকে গেল, এবং সেখানে নাগরিকত্ব নিয়ে তিনি সেখানে কিন্তু অবস্থান করার ফলে যে আমাদের যে মেধাটা ছিল, ভারতীয় যে মেধাটা ছিল, সেটা কিন্তু গমন করলো। অর্থাৎ তাকে কী বলা হলো না, ব্রেন ড্রেন হলো ভারতের। কিন্তু ইউকেতে গিয়ে তিনি যখন সেখানে নামধাম করলেন এবং নোবেল পুরস্কারটি যখন সেখানে তিনি যখন পেলেন, তার ফলে কি হলো না, সেই ইউকে ক্ষেত্রে সেটা হয়ে গেল কি, ব্রেন গ্রেন। অর্থাৎ তিনি কিন্তু লাভবান হলেন। তিনি কোনো কিন্তু এডুকেশন তাকে কিন্তু দেয়নি, তাকে কিন্তু কিন্তু এখানে মানে ইউকে কোনো বড় তাকে কিন্তু করেনি, তার মাটি কিন্তু তাকে বড় করেছে কোথায় না, ভারতবর্ষে, কিন্তু তিনি নোবেল পুরস্কারটা পেয়ে গেলেন কোথায় না, ইউকেতে গিয়ে। তো যার ফলে ইউকেতে লাভ হলো, ভারতের কিন্তু আর সেই নামটা কিন্তু হলো না। তো এইভাবে একে বলা হলো কি না, ব্রেন গ্রেন। নেক্সট, শূন্য জনসংখ্যা কাকে বলে।
কোনো দেশের এক বছরে জন্ম ও অভিবাসনের মোট সংখ্যা মৃত্যু ও প্রবাসনের মোট সংখ্যা সমান হলে সেই দেশের জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না। এরূপ অবস্থাকে শূন্য জনসংখ্যা বলে। অর্থাৎ এইভাবে দেখো, যতজন জন্মালো ঠিক ততজনই মারা গেল। তাহলে কী হলো, পপুলেশনটা মানে জনসংখ্যাটা একই জায়গায় থাকবে, বৃদ্ধি পাবে না বা হ্রাসও ঘটবে না। ঠিক একইভাবে আবার দেখো, যে যতজন জনসংখ্যা ভারত থেকে বা কোনো একটা দেশ থেকে বেরিয়ে গেল এবং বিদেশ থেকে সেই পরিমাণ লোকজন আবার ভারতে আসলো অথবা অন্য কোনো দেশে চলে গেল, এর ফলে কী হলো যে একটা ইকুয়াল ব্যালেন্স চলে আসলো। অর্থাৎ যতজন চলে গেল ততজনই আবার চলে এলো। এই যে একটা ইকুয়াল ব্যালেন্স থাকার পর জনসংখ্যা বৃদ্ধিও করলো না আবার হ্রাসও করলো না, তাই জন্য একে কী বলা হয়, শূন্য জনসংখ্যা। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।